শ্যামলা মেয়ে বিয়ে করবে না বলে যাকে বিয়ের আসরে ফেলে ইফতি বরযাত্রী নিয়ে চলে এসেছিল, সেই মিনি নিয়ে এখন ইফতির 5 বছরের মেয়ের ক্লাস টিচার। এত বছর পর প্যারেন্টস মিটিংয়ে আবারও মিনি নিয়ে সেই শ্যামবর্ণের সুচালো চেহারা আর ৮-৬০ গড়নের দেহখানা দেখে ইপ্তি রীতিমতো হকচকিয়ে যায়। পকেট থেকে তাড়াতাড়ি মাস্ক বের করে মুখটা ঢেকে ফেলার চেষ্টা করতে থাকে, কিন্তু তার আগেই একবার চোখাচোখি হয়ে যায় মিনিনুয়ের সাথে। মিনিনুয়ের দৃষ্টি সহজ, যেন সে জানতেই আজ ইপ্তির সাথে সে দেখা হয়ে চলেছে। তবে এই চোখাচোখি মুহূর্তটা সে সদরে গ্রহণ করে না, বেশ ঘৃণার সাথেই তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে ফেলে। মিনিনুয়ের এমন পরিবর্তনে ইফতি অবাক না হয়ে পারে না। বাচ্চামো স্বভাবের সেই ছন্নছাড়া মেয়েটা কয়েকদিনের ব্যবধানে ঠিক কতটা নিজেকে পরিবর্তন করেছে সেটা নিজ চোখে না দেখলে হয়তো ইফতি বিশ্বাস করত না। আসলেই মানুষ সহজে নিজেকে পরিবর্তন করেন, আর পরিবর্তন করলে তাকে সহজে চেনা যায় না। এত মানুষের ভিড়ে ইফতির চোখ বারবার মিনিনুয়ের দিকে নিবদ্ধ, যেন তৃষার্ত চোখ দুটো অনেকদিন পর তার মতো পানির সন্ধান পেয়েছে। তবে মিনিনিও আর তাকায় না তার দিকে। সে নিজের কাছে ভীষণই ব্যস্ত। ইফতির পাশে তার মেয়ে আয়রা বসা। সে চেয়ারের ওপর বসে তার ছোট ছোট পা দুটো ঝুলিয়ে রেখে বাবার হাতঘড়ি নিয়ে খেলা করছে। একটু পর আয়রার রোল কল হলো। সে ইফতির হাত টেনে বলে, পাপা, পাপা আসো, ম্যাম আমাদের ডাকছেন। আয়রার ডাক ইফতির কান পর্যন্ত পৌঁছিয়েছে কিনা সন্দেহ, কারণ সে এখন স্মৃতিচারণে ব্যস্ত। মিনিনুয়ের সাথে তার রক্তের সম্পর্ক নেই বটে, তবে ইফতির মায়ের সাথে মিনিনীয় মায়ের ছিল গভীর বন্ধুত্বের সম্পর্ক। সেই সুবাদেই ছোট্ট থেকেই একসাথে তারা বড় হয়েছে। মিনুনে যে ইফতিকে বেশ আগে থেকেই পছন্দ করত সেটা সে জানত, কিন্তু কখনোই মিনুনিও তার পছন্দের পাত্রী ছিল না। তার একটাই কারণ, সেটা হলো মিনুনির শ্যামলা বরণ। ইফতি তাকে যতই তুচ্ছ-তাচ্ছিল্য করত, মিনিনুও যেন সেগুলো গায়ে না মেখে ততই ইফতির পেছন পেছন ঘুরত। বলা বাহুল্য, তার প্রতি মিনিনুর এত মায়া দেখে কলেজ জীবনে ইফতিও তার প্রতি কিছুটা দুর্বল হয়। তখন একদিনের আবেগের বশে সে মিনিনুয়ের কোলে মাথা রেখে বলে ফেলেছিল, তুই আমাকে এতদিন ভালোবাসিস কেন মিনিনীয়? ভালোবাসার কোনো নির্দিষ্ট কারণ নেই, তাই ভালোবাসি। তোমাকে দেখে ভালোবাসা পাই তাই ভালোবাসি। ইফতি ভাইয়া। মৃন্ময়ীর এমন উত্তর শুনে ইফতি হেসে ওঠে। কৌতুক চোখে তার দিকে তাকিয়ে নিজ হাতে মৃন্ময়ীর এলো চুলগুলো কানের পেছনে গুঁজে দিয়ে বলে, আজ আমি কথা দিলাম তোকেই বউ বানাবো আমার। বিয়ে করলে তোকেই করবো, অন্য কাউকে না। ইফতি বিয়ের প্রতিশ্রুতি দিলেও যখন বিয়ে করার কথা উঠল, তখন বেমালুম অস্বীকার করতে সে দ্বিধা করল না। তবুও মায়ের জোরাজুরিতে বিয়ের আসর পর্যন্ত এলেও কবুল বলে এক শ্যামলা মেয়েকে বিয়ে করবার সাহস হলো না। এর পেছনে অনেক কারণ ছিল, তবে সবচেয়ে বড় কারণ, ততদিনে ইফতি শহরে এক বড়লোকের সুন্দরী মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছে। ইফতি দেখতে বেশ সুদর্শন, ফর্সা মুখ, আয়তাকার চোখ, লম্বা চওড়া শরীর, কমতি নেই তার। তাই নিজের পাশে অমন এক ক্রত মেয়েকে সে মেনে নিতে পারেনি। তাই বিয়ে ছেড়ে চলে আসে সে। এত কিছু চিন্তার মাঝে আবারও আয়রার রাগী কণ্ঠর ডাকে ইফতির ঘোর ভাঙে। হালকা হেসে সে বলে, কি মা, ডাকছো কেন? বাবার কথায় আয়রা নাকের পাটা ফুলিয়ে বলে, ম্যাম কখন থেকে ডাকছে, আমাদের তুমি শুনছো না? মেয়ের কথা শুনে ইফতি জিহ্বায় কামড় বসায়। তারপর নিজে উঠে আস্তে করে আয়রাকে নিচে নামিয়ে মেয়ের ব্যাগটা কাঁধে নিয়ে তারা দুজন মৃন্ময়ীর কাছে যায়। মৃন্ময়ী
তখন চেয়ারে বসে নোটবুকে কী সব লিখছে। এতদিন পর নিজের প্রাক্তনকে সাথে কথা বলবে দেখে ইফতির অবস্থিতি লাগতে থাকে। তবুও মেয়ের হাতটা শক্ত করে চেপে ইফতি মিনময়ীর সামনে দাঁড়িয়ে গলাটা একটু ঝাড়ে। সাথে সাথেই মিনময়ীর হাতটা থেমে যায়। বোঝা যায় সেও কিছুটা অপ্রস্তুত হয়েছে। কিন্তু পরিস্থিতি সামাল দিয়ে মিনময়ী বেশ প্রশস্ত হাসি দিয়ে তাদের দিকে তাকায়। তারপর স্বাভাবিকভাবেই বলে, আসসালামু আলাইকুম, প্লিজ আপনারা বসুন। আয়রা মামুনি কেমন আছো? ইফতি সালামে জবাব দিয়ে চুপ করে চেয়ার টেনে বসে পড়ে। আমি ভালো আছি। তুমি কেমন আছো ম্যাম? ভালো ছিলাম, তবে আয়রা মামুনিকে দেখে আরো ভালো লাগছে। মিনময়ীর কথা শুনে আয়রা হেসে ওঠে। তাদের মিষ্টি কথোপে এতক্ষণ মনোযোগ দিয়ে শুনতে থাকে ইফতি। হঠাৎ মিনময়ীর দিকে চেয়ে শান্ত গলায় সে বলে ওঠে, আমাদের অনেকদিন পর দেখা হলো। কেমন আছো মিনময়ী? ইফতির কথার জবাবে মিনময়ী তার দিকে সংকুচিত চোখে তাকিয়ে কেবল একটু মুচকি হাসি দেয়। এই হাসির আড়ালেই যেন লুকানো এতগুলো বছরে জমা রাগ, অভিমান, কষ্ট। ইফতি আর কিছু বলার সাহস পায় না, শুধু আর চোখে দেখে যায় মিনময়ীকে। ঠিক কতটা সাবলীল হয়ে উঠেছে তার বাচনভঙ্গি, আচার ব্যবহার। ইফতি ভেবেছিল সে মিনময়ীকে ছেড়ে যাওয়ার পর মিনময়ী হয়তো ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। অবশ্য এতেই তার লাভ হতো। মিনময়ী তো আর কোনোদিনও তার কাছে নিজের অধিকার চাইতে আসবে না। তার ইচ্ছাই পূরণ হলো। মিনময়ী এলো না তার কাছে, কিন্তু আগের মতো বেহায়া বোকা মেয়ে মানুষও রইল না। আয়রার সাথে যাবতীয় কথা বলা থেকে শুরু করে মার্কশিট হ্যান্ডওভার করা পর্যন্ত মিনময়ী একবারের জন্য ও তাকালো না ইফতির দিকে। বরং ইফতি তার দিকে নির্বিচ্ছিন্নভাবে তাকিয়ে অবাক হচ্ছিল। যাওয়ার সময় ইফতির হুঁশ ছিল না। এবারও আয়রার ডাকে তাকে উঠতে হলো। তবে ক্লাসরুম থেকে বের হয়ে যাওয়ার আগে আরেক দফা চোখাচোখি হয়ে ইফতি আর মিনময়ীর। মিটিং শেষে মিনময়ী নিজের ব্যাগ গুছিয়ে স্কুল বিল্ডিং এর বাইরে পা রাখতেই গাড়িতে হেলান দিয়ে ইফতিকে দাঁড়িয়ে থাকতে দেখে তার মুখ কালো হয়ে আসে। মিনময়ী তাড়াতাড়ি করে দৃষ্টি সরিয়ে নেয়, যেন ইফতি বুঝতে না পারে মিনময়ী তাকে দেখেছে। তারপর দ্রুত পা ফেলে ইফতিকে অপেক্ষা করে মিনময়ী চলে যেতে নিলে ইফতি তাকে পেছন থেকে ডেকে বসে। প্রথমবার ইফতির ডাকে মিনময়ী অপেক্ষা করলেও বারবার তার নাম ধরে ডাকার কারণে মিনময়ীকে থামতে হয়। তারপর সে মুখ ঘুরিয়ে কাট কাট গলায় বলে, কি চাই? ডাকছেন কেন আমায়? কেন ডাকতে পারি না আমি? পারেন বুঝি, তাও কোনো প্রয়োজন ছাড়াই? প্রয়োজন নেই কে বলল? মিনময়ী দুই হাত ভাঁজ করে বুজে গুজে দিয়ে বলে, ঠিক কি প্রয়োজন আপনার? আমার সাথে বেশিক্ষণ লাগাবেন না প্লিজ। বলা তো যায় না কখন আমার গায়ের কালিমা আপনার গায়ে লেগে যায়। ইফতি দমে যায়। ভেতরের সকল শক্তি যেন মিনময়ীর এক কথায় শুকিয়ে গেছে। তবুও মাথাটা খানিক নিচু করে একটু হাসার চেষ্টা করে ইফতি বলে, খোঁটা দিচ্ছ? দেয়ারই কথা। যা করেছি আমি। যাই হোক, ঢাকায় কবে এলে? কই, আমাকে তো কেউ কিছু বলেনি। আপনাকে জানিয়ে ঢাকায় আসতে হবে আমার। কেন? এই শহরটা যে আপনার বাবা বা শ্বশুরের টাকায় কেনা, জানতাম না তো। তা আপনার বড়লোক শ্বশুর বুঝি টাকা দিয়ে শহরটাকেই কিনে জামাতাকে উপহার দিয়েছে? তাই আপনার পারমিশন লাগবে। না, আমি তা বলিনি মিনময়ী। তো কি বোঝানোর জন্য এখানে মাঝ রাস্তায় এক অপরিচিত একজনকে দাঁড়া করিয়েছেন? অপরিচিত? তুমি কবে থেকে আমার অপরিচিত হলে মিনময়ী? তো কি অপরিচিত? তাহলে আমাদের মাঝে ঠিক কি সম্পর্ক আছে?
মিস্টার আব্রাস নেওয়াজ ইফতি। এই প্রথম মৃন্ময়ী ইফতিকে নাম ধরে ডাকে, তাও ইফতির চোখের দিকে তাকিয়ে। ইফতি কেবল ঠোঁটে ঠোঁট চেপে সহ্য করে নেয়, তারপর সহজ গলায় বলে, কোনো সম্পর্ক নেই বলে যে পরিচিত নই এমনটা তো না। মৃন্ময়ী খুব বিরক্ত লাগছে এভাবে ইফতির মুখোমুখি হতে। বিরক্তিতে গা গুলিয়ে উঠছে। তবুও সে ভ্রু কুঁচকে বলে, যা চান তাড়াতাড়ি বলুন, সময় নেই আমার। দুঃখিত, ক্ষমা করে দাও মৃন্ময়ী। আমি তোমার প্রতি অনেক অন্যায় করেছি, আমি স্বীকার করছি। আমি সেদিন যদি জুতো মেরে গরু দান করছেন ইফতি সাহেব। একবার অপমান করার স্বাদ মিটেনি, তাই এত বছর পর আবার এসেছেন আমার চরিত্রে দাগ লাগাতে। মৃন্ময়ী, তুমি কিন্তু আমাকে ভুল বুঝেছ। আমি শুধু ক্ষমা চেয়ে আমার কৃতকর্মের জন্য। ভুল ঠিক আমি কিছুই বুঝতে চাই না ইফতি সাহেব, এমনকি আপনার সাথে কথাও বলতে চাই না। কেউ দেখে ফেললে আমাকে চরিত্রহীনের তকমা দেওয়া হবে। আশা করি আর কখনো আমার সাথে কথা বলার দুঃসাহস আপনি দেখাবেন না। এই বলে গটগট করে চলে যেতে নিলে ইফতি মৃন্ময়ীর হাত ধরে ফেলে। এত মৃন্ময়ী রাগী দৃষ্টিতে ইফতির দিকে তাকালে ইফতি তার হাত ছেড়ে দিতে বাধ্য হয়। তারপর আর সে মৃন্ময়ীকে আঠায় না, দূর থেকে তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। সন্ধ্যার দিকে ইফতি বাড়ি ফিরে আয়রাকে সে আগেই গাড়ি করে বাড়ি পাঠিয়ে দিয়েছিল। বাড়িতে পা রাখতেই এক শীতল শিহরণ বয়ে যায় তার শিরদাঁড়া বেয়ে। কেমন নিস্তব্ধতা চারিপাশ, কেবল করিডোর আর দোতলার আয়রার ঘরে আলো জ্বলছে। প্রতিদিনের এই কোলাহলহীন মৃত পরিবেশ ইফতির কাছে নতুন নয়। একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে সে নিজে হাতেই সবগুলো ঘরের লাইট জ্বালায়। তারপর গায়ের স্যুটটা হাতে ঝুলিয়ে ধীরে পায়ে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। তবে নিজ বেডরুমের দরজার বাইরে দাঁড়িয়ে হঠাৎ নজর যায় পাশের আয়রার রুমের দিকে। তাই নিজের রুমে যাওয়ার আগে সে পা বাড়ায় মেয়ের ঘরে। আয়রা তখন স্কুলে হোমওয়ার্ক করতে ব্যস্ত। ঘাড় ঘুরিয়ে বাবাকে দেখতে পেয়ে সে দ্রুত চেয়ার থেকে নেমে বাবার কোলে উঠে পড়ে। বাবা, তুমি এসেছো? আমার জন্য কিছু আনোনি? প্রতিদিন বাড়ি ফেরার পথে আয়রার জন্য কিছু আনতে ইফতি ভালো লাগে, ভোলে না। প্রতিদিন বাড়ি ফেরার পথে আয়রার জন্য কিছু আনতে ইফতি ভোলে না। অবশ্য সবই হয়েছে আয়রার আবদারের মুখে পড়ে। আবদার মেটানো না হলে মেয়েটা না খেয়ে রাতে শুয়ে যায়। ইফতি পকেট থেকে কয়েকটা চকলেট বের করে আয়রার হাতে দিয়ে বলে, কিন্তু পাপাকে প্রমিস করো যে রাতে অবশ্যই ব্রাশ করে ঘুমাবে। ওকে প্রমিস। ইফতি আয়রাকে জড়িয়ে ধরে, তারপর মাথায় হাত বুলাতে বুলাতে বলে, মাম্মামকে আজ বেশি জ্বালায়ো না তো মামুনি। মাম্মাম কোথায়? মায়ের কথা শুনতেই আয়রার মুখ কালো হয়ে আসে। মা মানে তার কাছে ভয়ঙ্কর কিছু। সে তাড়াতাড়ি পাপাকে ছেড়ে দিয়ে বলে, মাম্মাম রুমে আছে, আমি যাইনি আজ। আয়রা মুখ দেখে ইফতি সব বুঝতে পারে। তার স্ত্রী মীরা মেয়েটার সাথে খুব একটা ভালো ব্যবহার করে না, তাই আয়রাও তার থেকে দূরে দূরে থাকে। আয়রাকে আরেক দফা আদর করে ইফতি এবার নিজের রুমে চলে যায়। দরজা খুলতেই বিছানার ওপর আধা চেতন শরীর দেখে তার মন বিরক্তিতে ভরে যায়। 5 বছর আগের এক অ্যাক্সিডেন্টে মীরার 2 পা অবশ হয়ে যায়। তখন সে 8 মাসের প্রেগনেন্ট। অ্যাক্সিডেন্টটা এত ভয়াবহ ছিল যে দুর্ঘটনাস্থলেই মীরার পেটের চামড়া ফেটে আয়রা বের হয়ে আসে। তবে শেষ রক্ষা হয়। মা বাচ্চা দুজনই বেঁচে গেলেও মীরা চলন ক্ষমতা হারায়। এই দুর্ঘটনার পর থেকে তাদের দাম্পত্য জীবনও দুর্বিষহ হয়ে ওঠে। নিজের প্রতি ইফতির উদাসীনতা দেখে মীরা প্রতিনিয়ত তাকে সন্দেহ করতে থাকে, যার কারণে দিনের পর দিন তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকে। ইফতিরও আগের মতো মীরার প্রতি সেই টান নেই।
এখন শুধু স্ত্রীর কাছে যাওয়া হয় শারীরিক চাহিদা মেটানোর জন্য। আজও তার ব্যতিক্রম হয়নি। দরজাটা আটকিয়ে শার্ট খুলতে খুলতে ইপ্তি এগিয়ে যায় মীরার দিকে। মীরা তখন বুঝে, হঠাৎ শরীরের সংবেদনশীল অংশে কারো স্পর্শ অনুভব করায় সে নড়েচড়ে উঠে ভয়ার্ত চোখে তাকাতেই চোখের সামনে দেখতে পায় ইপ্তির আবেগহীন মুখ। কখন এলে? এই তো মাত্র। শোনো না, তোমার সাথে একটু কথা ছিল। মীরা কিছু একটা বলতেই যেত, কিন্তু ইফতি চরম বিরক্তির সাথে তাকে থামিয়ে দেয়। কথাবার্তা পরে কাছে আসো লাগে, এই বলে ইফতি মীরার পরনে মেক্সিটা কাঁধ থেকে সরিয়ে তার ফর্সা চামড়ার চুমু খেতে থাকে। সময়ের সাথে সাথে ইফতি যত বেশি মীরার ঘনিষ্ঠ হচ্ছে, তত বেশি তার মিনময়ীর কথা মনে পড়ছে। মিলন শেষে ইপ্তি মীরার থেকে দূরে সরে গিয়ে বিছানার ওপর চিত হয়ে শুয়ে পড়ে। মুখে তার বিন্দু বিন্দু ঘাম, ক্লান্তিতে সারা শরীর চেয়ে গেছে। বড় বড় শ্বাস ফেলার সাথে সাথে বুক ওঠানামা করছে। এ সময় মুখ ঘুরিয়ে মীরার দিকে তাকালে মীরার জায়গায় ইপ্তি মৃন্ময়ীকে দেখে। তৎক্ষণাৎ সে উঠে বসে আবারও তাকালে মীরাকেই দেখতে পায়। ইপ্তি বুঝতে পারছে তার মনে অস্থিরতা, তাই আজ রাতে আর ঘুমালো না সে। বারান্দায় দাঁড়িয়ে একের পর এক ঠোঁটে সিগারেট চেপে নিকোটিনের ধোঁয়া মাঝে শান্তি খুঁজতে থাকে। মৃন্ময়ীর বাসা থেকে তার কর্মস্থল বেশ খানিকটা দূরে, ১.৫-২ ঘন্টার পথ। আর ঢাকার ট্রাফিক জ্যামে আটকা পড়লে তো ৩ ঘন্টা ওখানেই খতম। উপরন্তু আজ রবিবার, অন্য দিনের চেয়েও আজ রাস্তায় জটলা বেশি হওয়ায় একটু সময় হাতে নিয়েই মৃন্ময়ী বাসা থেকে বের হয়। সময়টা সকাল হলেও রোদের তেজ কম নয়। তীব্র রোদের নিচে দাঁড়িয়ে সে গলগল করে ঘামছে, কিন্তু আশেপাশে কোনো যানবাহনের ছায়া পর্যন্ত দেখা যাচ্ছে না। রিকশা, সিএনজি কোনো কিছুই দেখা নেই। হয়তো সবাই একসাথে স্ট্রাইকে নেমেছে। ২-১ মিনিট পর পর ১-২টা প্রাইভেট কারের সন্ধান মেলে শুধু। মৃন্ময়ী বেশ হতাশ চোখে শেষবারের মতো আশপাশটা ভালো করে দেখে নেয়। না, কোনো উপায় নেই। রাস্তার ফুটপাত ধরে পায়ে হেঁটে স্কুলের উদ্দেশ্যে রওনা দিতেই যাবে, ঠিক তখনই পেছন থেকে ঠান্ডা গলায় কেউ মৃন্ময়ীকে ডাকে, আপা, আপনি কি কোথায় যাবেন? আপনি চাইলে আমি আপনাকে পৌঁছে দিতে পারি। আমার নিজস্ব পিকআপ আছে। মৃন্ময়ী ফিরে যায়। মোটামুটি হাইটের, মধ্যম স্বাস্থ্যের অধিকারী গৌরবর্ণের ছেলে তার ঠিক পেছনে দাঁড়িয়ে। বয়স প্রায় ২৭-২৮ হবে, অর্থাৎ তার চেয়ে ৩ বছরের বড় নিশ্চয়। এক হাতে একটা আলগা করে রং চায়ের কাপ ধরে রেখেছে, আর অন্য হাত পকেটে গোঁজা। দেখতে বেশ সহজ সরল ঠেকে তাকে মৃন্ময়ীর কাছে। তবুও মৃন্ময়ী ভদ্রতার খাতিরে একটু হেসে বলে, না ভাই, তার কোনো প্রয়োজন নেই। আমি হেঁটেই যেতে পারবো। এই গরমে হেঁটে যাবেন কতদূর আপনার গন্তব্যস্থল? সাথে সাথেই মৃন্ময়ী মুখ কালো হয়ে আসে। নিজ কণ্ঠে সে বলে, ধানমন্ডি। মৃন্ময়ীর উত্তর শুনে ছেলেটা কেসে ওঠে। তারপর একটু শান্ত হয়ে বলে, আপনি মতিঝিল থেকে ধানমন্ডি হেঁটে যাবেন? পাগল হয়েছেন কি? চলুন আপনাকে নামিয়ে দেই। আমিও ওই দিকেই যাব। না, দরকার নেই তো। ভয় পাবেন না। আমি কিডন্যাপার নই। দিনে দুপুরে আপনাকে কিডন্যাপ করে এই জোয়ান বয়সী ছেলের জেলের ভাত খেতে চাই না। শেষের কথাটা সে একটু ব্যঙ্গ করেই বলে, তাই মৃন্ময়ী একটু হেসে ওঠে। স্কুলে যেতে লেট হয়ে যাবে ভেবে সেও ছেলেটার কথায় সায় দেয়। আচ্ছা চলুন। ছেলেটা চায়ের টাকা পরিশোধ করতে তার পিকআপের দিকে পা বাড়ায়। মৃন্ময়ীও তার পিছু নেয়। তবে গাড়িতে ওঠার আগ পর্যন্ত মৃন্ময়ী খেয়াল করে ছেলেটার পায়ের গোড়ালির দিকে পেনেট একটু মাটি লাগা। ব্যাপারটা মৃন্ময়ীকে অবাক করলেও সে মাথা ঘামায় না তেমন।
বেশ খানিকক্ষণ নীরবতা শেষে ছেলেটা হঠাৎই কথা বলার সিদ্ধান্ত নেয়। ধানমন্ডিতে আপনি চাকরি করেন নাকি? স্টুডেন্ট, একটা প্রাইমারি স্কুল শিক্ষকতা তো করি। আপনি? আমি ঠিক কী করি সেটার বিশেষ কোনো নাম নেই। এই ধরুন আমার মতো আমি উদ্যোক্তা, আব্বার মতো চাষা আর প্রতিবেশীদের মতো বেকার। তবুও আপনি আমাকে কৃষক ভাবতে পারেন। মিনময়ী ছেলেটার কথা শুনে অবাক হয়ে তার দিকে চায়। এতক্ষণ ভালো করে তার দিকে তাকানো না হলেও এবার মিনময়ী তাকে আপাদমস্তক পর্যবেক্ষণ করে। চোখে চশমা, বাবরি চুল আর মুখে অমায়িক হাসি। দেখেই বোঝা যাচ্ছে ছেলেটা শিক্ষিত। তবু কি কেউ কৃষিকে পেশা হিসেবে বেছে নেয়? মিনময়ী সে দৃষ্টির কারণ হয়তো ছেলেটা বুঝতে পারে, তাই সে নিজেই কথা বলে তার সন্দেহ দূর করে। মাস্টার্স কমপ্লিট করার পরই এই কাজ শুরু করি আমি। আমার গতানুগতিক চাকরি বা ব্যবসা ভালো লাগে না। ওহ, এই বলে মিনময়ী মুখ ঘুরিয়ে নেয়। তার লজ্জা লাগছে। কয়েক মিনিটের পরিচয়ে কাউকে এভাবে বিবেচনা করা তার ঠিক হয়নি। বাই দ্য ওয়ে, আমি সামির। আপা, আপনার নামটা? মিনময়ী। স্পর্শিকা আয়মান মিনময়ী। সামির বেশ প্রশস্ত হাসি দিয়ে তার দিকে চায়। দুটো হাত তার তখন স্টিয়ারিংয়ে, তবুও সৃষ্টিকর্তার তৈরি এমন অপূর্ব মেয়ে মানুষের দিকে তাকানোর সুযোগ সে ছাড়ল না। আপনার নামটা খুব সুন্দর, ঠিক আপনারই মতো। মিনময়ী এবার ভীষণ লজ্জা পায়, সাথে সাথে অবাকও হয়। এমনিতেই তার রূপের ঝুরি মেলা ভার, ঘন কালো চুল, ছিমছাম শরীরে পান আর মায়াবী তীক্ষ্ণ চোখ মুখ, যা কোনো শুভ্র চামড়া রূপসী মেয়ের চেয়ে কম নয়। মিনময়ী আর কিছু বলে না, মুখ ঘুরিয়ে বাইরের দিকে দৃষ্টি রাখে। সামির বুঝতে পারে সে একটু বেশিই বলে দিয়েছে। আসলে সে একটু এমনই, পেটে কথা রাখতে পারে না, মুখে যাই আসে তাই বলে ফেলে। মিনময়ী স্কুলের একটু দূরে সামির গাড়ি থামিয়ে বলে, আপনার যদি কষ্ট না হয় তবে বাকি পথটুকু হেঁটে চলে যান। আসলে আমি ওই পথে যাব না। না কষ্ট হবে না, তবে ওই পথ না যাওয়ার কি কোনো বিশেষ কারণ আছে? স্বামী কিছু বলে না, প্রতি উত্তরে শুধু একটু করে হাসি ছুড়ে মারে। মিনময়ী ব্যাগ কাঁধে নিয়ে নিচে নেমে স্কুলের ভেতর চলে যায়। গাড়ি ছাড়ার আগে স্বামীর গম্ভীর চোখে একবার স্কুলটাকে দেখে নেয়। আজকাল মেয়েকে স্কুলে নামানোর বাহানায় ইফতির যাতায়াত এখানে বেড়েছে। আগে যদিও কাজের লোক দিয়ে আয়রাকে পাঠানো হতো। সবই হয়েছে মিনময়ীর পুনরায় আগমনে। আয়রাকে ভেতরে পাঠিয়ে দিয়ে ইফতি গেটের বাইরেই দাঁড়িয়েছিল, মিনময়ীকে একটু দেখার উদ্দেশ্য। গত কয়েকদিন ধরে সে যেন মিনময়ীকে মাথা থেকে বের করতে পারছে না। উঠতে বসতে শুধু তার কল্পনায় মিনময়ীকেই দেখছে। সামনে তাকাতেই মিনময়ীকে এক অচেনা ছেলে পিকআপ থেকে নামতে দেখে ইফতির মনে এক প্রকার জ্বালা সৃষ্টি হয়। রাগে হাত মুষ্টিবদ্ধ হয়ে আসে। মিনময়ী কাছে আসতে সে তার কাছে যেতেই যাবে, ঠিক তখনই তার ফোন বেজে ওঠে। চরম বিরক্তিতে সে কল রিসিভ করে। মেয়েটার ডাক্তার কল করেছে। ইফতি স্যার, রিপোর্টগুলো চলে এসেছে। আপনার স্ত্রী আর কখনো মা হতে পারবে না। ইফতি ছোট্ট একটা শ্বাস ফেলে হাতের চশমাটা চোখে পড়তে পড়তে বলে, এ আচল মালটাকে এই অচল মালটাকে যেভাবেই হোক সরানোর ব্যবস্থা করো। জীবন্ত লাশটাকে আর গতকাল বয়ে বেড়াবো। জীবন নরক হয়ে গেছে আমার। শুধু মেয়ের মুখের দিকে তাকিয়ে এতকাল মেনে নিয়েছি ওকে, এখন আর পারছি না। এই বলে ইফতি ক্ষিপ্ত গতিতেই কল কেটে দেয়। দুশ্চিন্তায় তার বুক যুগল কুচিন্তা হয়ে আসে। তাও নিজেকে শান্ত করে দরজা খুলে সে গাড়িতে উঠে অফিসে চলে যায়। চলবে। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
চ্যানেলটি সাবস্ক্রাইব করলে পরবর্তী পার্ট দ্রুত আপলোড করার চেষ্টা করব। আর এরকম গল্প আরও বেশি বেশি করে আপলোড করব। ধন্যবাদ সবাইকে। চলবে।